দর্শক, ইসমানী মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো, আলোচনা যে বিশেষ সেটি হচ্ছে ইরান ইসরায়েল যে যুদ্ধ, এতে লাভ ক্ষতির হিসাবে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে গত প্রায় ৮-৯ দিন হয়ে গেল ইরান ইসরায়েলের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ চলছে। এই অবস্থার প্রেক্ষাপটে আমরা ইরান ইসরায়েল যুদ্ধ লাভ ক্ষতির হিসাবে কথা বলবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের পরিচিত মুখ, সাবেক রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জনাব এম হুমায়ুন কবির রয়েছেন আমাদের সাথে। আরেকজন অতিথি রয়েছেন রেডিও তেহরানের সাবেক এডিটর হিসেবে কর্মরত বাংলাদেশি সাংবাদিক ও এশিয়ান টেলিভিশনের হেড অফ নিউজ জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আমি জনাব হুমায়ুন কবির আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এভাবে যেটি বলছিলাম যে ৮-৯ দিন হয়ে গেল যে আমরা দেখতে পাচ্ছি একটা সাংঘর্ষিক অবস্থা ইরান এবং ইসরায়েলের মধ্যে। ইসরায়েল যে অভিযোগটি করছে সেটি হচ্ছে তেহরানে পারমাণবিক যে অস্ত্র সেটি তৈরি করছে বলে অভিযোগ করে তারা সেখানে একটি হুমকির মুখোমুখি হচ্ছে। এই অবস্থার প্রেক্ষাপটে তারা ইরানে আক্রমণ করছে, আর ইরানও কিন্তু পাল্টা জবাব দিচ্ছে। তারা ক্ষেপণাস্ত্র ছড়ছে, ড্রোন দিয়ে তারা এর জবাব দেওয়ার চেষ্টা করছে। গতকাল অর্থাৎ শুক্রবার আমরা দেখেছি যে এই অবস্থার মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে বৈঠক, সেই বৈঠকে দুদেশ ইরান এবং ইসরায়েল তারা তাদের স্ব মিত্রদের নিয়ে একে অপরকে পাল্টাপাল্টি অভিযোগ করছে এবং সে অভিযোগের প্রেক্ষাপটে কোনো নিষ্পত্তি আমরা দেখতে পাইনি। কিন্তু সর্বশেষ অবস্থা কিন্তু এখনও সংঘর্ষ বা যুদ্ধ সংঘাত সবই কিন্তু চলমান রয়েছে। আপনি ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ অবস্থাকে কীভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। কয়েকটা কথা বলবো। একটা হচ্ছে যে দুই পক্ষই কিন্তু ইসরায়েল একটা বিনা প্ররোচনায় আক্রমণটা করেছে, যদিও তারা যুক্তি দেখাচ্ছে যে ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেটাকে ধ্বংস করার জন্যই তারা এই আক্রমণটা চালিয়েছে। কিন্তু এখানে বলে রাখা দরকার যে এরকম বাজারে বেশ রটনা আছে যে ইসরায়েল তার নিজের হাতে ১০০টার উপর পারমাণবিক বোমা আছে, সেটা তারা বলে না কিন্তু আছে। তো কাজেই যে যুক্তির ভিত্তিতে ইসরায়েল এই আক্রমণটা চালিয়েছে সেই যুক্তিটা নৈতিকভাবে খুব শক্তিশালী নয়, এবং ফলে যেটা হয়েছে তারা ইসরায়েল আক্রমণ করার সাথে সাথে তারা এটাও বলেছিল যে তারা পাল্টা আক্রমণ হতে পারে, এটা তারা আন্দাজ করেছিল। তবে আমার ব্যক্তিগত ধারণা, ধরেন ইসরায়েল তার জন্ম ৪৮ সালে হওয়ার পরে এইরকম ব্যাপক আক্রমণের মুখে ইসরায়েলের ভেতরে তারা কখনো পড়েনি। তারা কয়েকটা যুদ্ধ করেছে। ৪৮ সালে আরবদের সাথে একটা যুদ্ধ করেছে, ৬৭ সালে একটা করেছে, ৭৩ একটা করেছে, এবং সেগুলো সবগুলোই তারা জয়ী হয়েছে এবং তারা নিজেরা কখনো ক্ষতির মুখে পড়েনি। কিন্তু এবারে আমার ধারণা যে ব্যাপক ক্ষতি হচ্ছে, কারণ ইরানের ক্ষতিটা বেশি হচ্ছে, এটা বোঝাই যায়। এবং তাদের প্রায় ইরানের সরকারি তথ্য মতে ধরেন ২৫০-র উপর লোক তাদের মারা গেছে। ইসরায়েলের বলছে ২৪ জন, কিন্তু আমার ধারণা সেটা সঠিক নাও হতে পারে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞ হচ্ছে দুই দিকে, এটা সত্যি কথা। এবং এখনো পর্যন্ত যেই জায়গাটায় অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটা হলো যে ইসরায়েলে আক্রমণটা করার পরে তাদের প্রত্যাশা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা টেনে আনবে, এবং এই প্রয়াসটা কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত ৩০ বছর ধরেই করছেন। তিনি কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছেন যে কিভাবে ইরানের এই পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা যায়, এবং সবসময় তিনি বিভিন্ন সময়তেই কিন্তু একই কথা বলছেন। এই খুব অল্প সময়ের মধ্যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আসবে ইত্যাদি ইত্যাদি বলে আসছেন, একেবারে রেকর্ডেড। এগুলো এখন আজকাল সোশ্যাল মিডিয়াতেও ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তিনি যেটা এখন চাচ্ছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে এতে জড়িয়ে ফেলবার জন্য, এবং এটাও ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্র তার এই আক্রমণের আগে জানতো, এটা প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন। এবং তার ধারণা যে ইরানের সাথে পারমাণবিক প্রকল্প, ইরান কিন্তু, আমি নিজে যেহেতু কূটনীতির জগতে ইরানিদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, তাদেরকে আমার অত্যন্ত উঁচু মানের পেশাদার বলে মনে হয়েছে এবং খুব ইন্টেলিজেন্ট গ্রুপ অফ পিপল। তো ইরান, আমার ধারণা, ইরাকের সাথে তার ৮ বছরের যুদ্ধ, পরবর্তীতে ইসরায়েলের সাথে তার মাঝে মধ্যে গতবার বিশেষ করে যে পাল্টা আক্রমণ হলো, তার থেকে কিছু লেসন হয়তো নিয়েছে, এবং সেই কারণেই ইসরায়েলিদের ধারণা হয়তো এরকম হয়ে থাকবে যে তারা এখন পারমাণবিক প্রকল্পগুলো যেসব জায়গাগুলোতে আছে, বিশেষ করে ইউরেনিয়াম এনরিচমেন্টের যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো ইরান এত
এত মাটির এত গভীরে করেছে যেগুলো ইসরায়েলের পক্ষে ধ্বংস করা সম্ভব না, এবং সেই কারণেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে চাচ্ছে। এখন এসে জিনিসটা এখানেই দাঁড়িয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এটা অংশগ্রহণ করবে কি করবে না। গত দুদিন আগে মনে হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো তাৎক্ষণিকভাবেই অংশগ্রহণ করবে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প শেষ মুহূর্তে 15 দিন 2 সপ্তাহ সময় দিয়েছেন, এবং গতকালই জেনিভাতে ইউরোপের 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এবং ইউরোপিয়ান ইউনিয়নের যিনি পররাষ্ট্র প্রধান আছেন তারা 4 জন মিলে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় বসেছিল। খুব অগ্রগতি হয়নি, কিন্তু ইরানিয়ানরা কয়েকটা কথা স্পষ্ট করে বলছে, সেটা হচ্ছে যে যতক্ষণ ইসরায়েলে আক্রমণ চলবে ততক্ষণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে চাচ্ছে না। এখানে বলে রাখা দরকার যে যেই দিন গত শুক্রবার আক্রমণটা হয়, শনিবার দিনে কিন্তু ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ওমানে বসবার কথা ছিল আলোচনা, 6ষ্ঠ রাউন্ড তাদের আলোচনায়। তো সেই যুক্তিতে ইরান বলছে যে এখন আমরা আলোচনায় শুধুমাত্র বসতে পারি যদি আক্রমণ বন্ধ হয়। এটা হলো একটা। দ্বিতীয়, তারা যেটা বলছে যে আমরা পারমাণবিক বিষয়ে আলোচনা করতে আগ্রহী, কিন্তু সাথে সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরেকটা কথা বলেছেন, খুব শক্ত কথা, যে আমাদের ডিফেন্স ক্যাপাবিলিটি নিয়ে আমরা কোনো নেগোসিয়েট করব না। তো সেটা আবার একটা শক্ত জিনিস। এখন মার্কিন প্রেসিডেন্টের জন্য যেটা সমস্যা তৈরি হয়েছে, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কর্তৃক তিনি মোটামুটি মোটিভেটেড, এটা বোঝা যায়, কিন্তু তার সমস্যা যেটা নতুন করে দেখা দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তর সমস্যা হচ্ছে এখন প্রেসিডেন্ট ট্রাম্পের, কারণ তার 2 গ্রুপ এখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বী হয়েছে। একটা হচ্ছে যারা নিউকনস যাদেরকে বলা হয়, যারা 2003 সালে ইরাক আক্রমণে উদ্বুদ্ধ করেছিল প্রেসিডেন্ট বুশকে, সেই গ্রুপের লোকজন এখনও কিন্তু এই প্রশাসনে আছে। তারা চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই ইসরায়েলের সাথে মিলে এই প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করতে কাজে লেগে পড়ুক, অর্থাৎ সামরিকভাবে অংশগ্রহণ করুক। আরেক গ্রুপ হচ্ছে ম্যাগা গ্রুপ, যেটা মেক আমেরিকা গ্রেট এগেইন, যেটা ডোনাল্ড ট্রাম্পের বেস, তার রাজনৈতিক ভিত্তি। তারা বলছে না, আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভোট দিয়েছি, আমরা আমেরিকা ফার্স্ট কথা বলছি, আমরা আমেরিকার উন্নয়নের জন্য এই যুদ্ধে যাওয়ার তো কোনো দরকার নাই। তো কাজে এই মার্কিন যুক্তরাষ্ট্রের এই 2 গ্রুপের ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে দাঁড়াচ্ছে, এবং আমার ধারণা এই 2 সপ্তাহ, আগামী যে 2 সপ্তাহ আছে তাতে কিন্তু তার জন্য এই সমস্যা কমবে না, বরঞ্চ চাপ তার বাড়তেই থাকবে। এবং ইরান এবং ইসরায়েল যদি তারা পারস্পরিকভাবে এই এখন যেটা চালাচ্ছে এটা যদি চালিয়ে যায়, ধ্বংসযজ্ঞ বাড়বে। তবে আমার যেটা ব্যক্তিগত ধারণা, যে এই ওয়ার অফ এট্রিশন বলা হয়, আস্তে আস্তে ঘষে ঘষে চলতে থাকে, এটা বেশি দিন ইসরায়েলের পক্ষে চালানো মুশকিল, মানে চালানো খুব সহজ হবে না। তার কারণ হলো ইসরায়েলিরা শার্প, কুইক এবং হেভি ফোর্স অ্যাপ্লাই করে কুইকলি শেষ করো। আরবদের সাথে যতগুলো যুদ্ধ হয়েছে, সবচেয়ে বড় যুদ্ধ হয়েছে 6 দিনের জন্য, এই যে 1967 সালে। এবার এই যুদ্ধ কিন্তু 8-9 দিন হয়ে গেল। তো আরও যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে, ইসরায়েলের জন্য অসুবিধা হবে, কারণ তার অর্থনীতি, তার সামরিক ব্যবস্থাপনা, এগুলো সবই রিস্কের মধ্যে পড়ে যায়। আছে পত্রপত্রিকার খবর আছে যে তারা যেসব মিসাইল দিয়ে ইরানি মিসাইলকে ঠেকাবার চেষ্টা করছে, সেগুলো কমে আসবে, মানে তাদের সেই পরিমাণে এইসব জিনিস নাও থাকতে পারে। তবে মার্কিনিরা আছে, তারা হয়তো এটা পুষিয়ে দেবে। কিন্তু আমার ধারণা যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে সেখানে ইরানের টিকে থাকবার সক্ষমতা বেশি, কারণ ইরানিরা 8 বছর যুদ্ধ করেছে ইরাকের সাথে, 80 সাল থেকে 88 সাল পর্যন্ত। তো কাজেই ইরানিদের জন্য ডিটারমিনেশন পয়েন্ট থেকে আমার মনে হয় ইরানিরা স্ট্রঙ্গার ইসরায়েলিদের চাইতে। কিন্তু এখন কথা হলো যে এটা একটা শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধান ছাড়া এই ধ্বংসযজ্ঞ কমবে না। আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে জয়েন করে, তাহলে এটা একটা বড় উপসাগরীয় বা মধ্যপ্রাচ্যে একটা বড় যুদ্ধের আগুন লাগবার একটা সমূহ সম্ভাবনা আছে, যেটা আমার ধারণা অনেকেই চান না। নিশ্চয়ই। আমরা একটু শুনি মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই আপনার কাছ থেকে। রাশেদ হুমায়ুন কবির ভাই তিনি তো বেশ অভিজ্ঞ মানুষ, এবং তিনি যেটা বললেন ইরানি মানুষ সম্পর্কে তিনি তার ধারণা পোষণ করেন। এখন আসলে যে সংঘাত বা যুদ্ধটা চলছে, সেই যুদ্ধে
এক সপ্তাহ 2 সপ্তাহের কথা বলা হচ্ছিল। ট্রাম্প তার একবার তিনি বলেছেন যে তিনি জানেন যে ইরানের খামেনি কোথায় আছেন, তবে তাকে এখন হত্যা করা হবে না। এই ধরনের নানা রকম মন্তব্য তিনি করেছিলেন তার পোস্টের মধ্যে দিয়ে, কিন্তু 2 সপ্তাহ কথা বলেছেন যে 2 সপ্তাহের মধ্যে তিনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না, কী করবেন। এখন এই যে সংঘাত সংঘর্ষটা, জনাব হুমায়ুন কবির কিন্তু বললেন একেবারে স্পষ্টভাবে, যদি সংঘর্ষটা দীর্ঘায়িত হয় তাহলে ইরান কিন্তু তাদের যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে, একই সাথে তারা এই যে যুদ্ধে টিকে থাকবার যে শক্তি, সে শক্তি আছে। আপনার কাছে কি মনে হয় যে এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত এই যুদ্ধ বা সংঘর্ষে কে এগিয়ে আছে, কে বেশি সক্ষমতা দেখাতে পারছে? আপনাকে ধন্যবাদ এটিএন বাংলার সমস্ত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে শুনছেন বা ডিজিটাল প্ল্যাটফর্মে ইউটিউবে বিভিন্ন মাধ্যমে শুনবেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সহ আলোচক সম্মানিত অতিথি জনাব এবং হুমায়ুন কবিরকে। আলোচনা শুরু করছি আপনার প্রশ্নের একদম সরাসরি জবাব দিয়ে। সেটা হচ্ছে যে এই মুহূর্ত পর্যন্ত আমি বলবো যে ইরান অবশ্যই আপার হ্যান্ডে আছে। ইরান প্রথম দিকে একটু বিপর্যয়ের মুখে পড়েছিল। সেই বিপর্যয়ের স্যার তো কূটনীতির ভাষায় কথা বলেন, কূটনীতিক পেশাদার কূটনীতিক দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমি সরাসরি কূটনীতিক ঠিক ওই রকমভাবে না বলে আমি সাংবাদিক সুলভ আলোচনা থেকেই আমি বলবো যে চোরাগুপ্তা হামলা বলতে যেটা বোঝাই, তাতে মোসাদের কোনো জড়ি নেই বিশ্বে, এটা মোটা স্বীকৃত। ইসরায়েলও দাবি করে, দুনিয়ার সবাই জানে। সেই অ্যাসাসিনেশন, চোরাগুপ্তা হামলা বা টার্গেটেড কিলিং যাই বলি না কেন, সেটা ঘটিয়েছে ইরানের উপরে রাতের অন্ধকারে, যেটা নিন্দাযোগ্য অপরাধ, নিন্দাযোগ্য কাজ, অপরাধ, এবং এটা গ্রহণযোগ্য না, এবং এটা কাপুরুষোচিত কাজও বটে। কারণ রাতের আধারে একটা দেশের ভেতরে মোসাদের এজেন্ট, মোসাদের সদস্যদেরকে ঢুকিয়ে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীদের হত্যা করা, এটা খুব নিকৃষ্ট একটা কাজ হয়েছে, ছোটলোকি কাজ, সে কাজটা করেছে। বাট এর ভিতর দিয়ে ইরানের একদম সম্মুখ সারি, সম্মুখ সমরের যে প্রথম সারি, সেই সারিটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। সেনাপ্রধানকে হত্যা করেছে, আইআরজিসির প্রধানকে হত্যা করেছে। ইরানের সবচেয়ে সেন্সিটিভ গুরুত্বপূর্ণ যে ঘাঁটি, খাতামুল আম্বিয়া ঘাঁটি, আমি রেডিওতে কাজ করতাম, তার খুব কাছাকাছি তার অবস্থান। তো এই ঘাঁটির প্রধান কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদকে হত্যা করেছেন। এরপরে আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের প্রধান মেজর জেনারেল হাজিজাদেকে হত্যা করেছে। এরকম খুব বড় বড় টপ লেভেলের কতগুলো কমান্ডারকে তারা হত্যা করে দিয়ে একটা বিপর্যয় সৃষ্টি করতে পেরেছিল। এবং ইরানের যুদ্ধের অংশ হিসেবে ইরানের যে ডিফেন্স সিস্টেম, এগুলোকে জ্যাম করে দিয়ে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে খানিকটা অকার্যকর বা স্থবির করে দিয়ে হামলা চালিয়েছে। এই হামলা, এই বিপর্যয়টা কাটিয়ে উঠে ইরান কিন্তু পাল্টা আঘাত করেছে ইসরায়েলের উপরে, এবং সে আঘাত খুব কৌশলগতভাবে, খুব কৌশলীভাবে, ঠান্ডা মাথায় একের পর এক অভিযান পরিচালনা করে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি পরিষ্কার করে বলেছেন যে অপারেশন ট্রু প্রমিস 3 যেটা শুরু হয়েছে, এটা হবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সর্বশেষ অভিযান। অর্থাৎ এরপরে ইরান আর কোনো অভিযান চালাবে না। তার মানে এটা চূড়ান্ত হিসাব নিকাশের প্রশ্ন ইরানের সামনে। এবং আরেকটা জিনিস বলি, গত 8 দিনের যে যুদ্ধ হলো বা হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে, তাতে ইসরায়েল কল্পনাও করেনি এই রকম ধ্বংসযোগ্য এবং এই রকম হামলার মুখে পড়তে হবে। এটা ভাবতে পারেনি মনে হয়। সম্ভবত যদি ভাবতে পারতো তাহলে এই কাজটা করতো না ইসরায়েল। প্রচণ্ড রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। আমি যদি একটা নজির তুলে ধরি তাহলে ক্লিয়ার হবে। মোসাদের হেডকোয়ার্টার ধ্বংস হয়ে গেছে ইরানের হামলায়। মাইক্রোসফটের যে প্রধান অফিস, সেটা ধ্বংস হয়েছে ইরানের হামলায়। এই ইসরায়েলের যে সাইবার সেন্টার, যেটা ইসরায়েলের এবং ইন্টারন্যাশনাল অ্যারেনাতে যে সাইবার সেন্টার কাজ করে, সেটা ধ্বংস হয়েছে আজকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়। তেল আবিবের বহু সংখ্যক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়েছে। তেল আবিব সিম্পলি ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। এরপরে হাইফা বন্দরনগরী, ইসরায়েলের লাইফ লাইন, সেটা ধ্বংস করে দিয়েছে প্রায়। সেখানে
ইসরায়েলের 60 থেকে 70% অয়েল রিফাইন করা হয় এই হাইফা বন্দরনগরীতে। এই অয়েল রিফাইনারিগুলো ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের একজন কর্মকর্তা বলেছেন যে এই অয়েল রিফাইনারি যদি ঠিক করতে হয় তাহলে অন্তত 1 মাস সময় লাগবে। বাট ফ্যাক্ট হচ্ছে যে এই অয়েল রিফাইনারিগুলো যেদিন তিনি বলেছিলেন হয়তো তিনি সেদিন থেকে কাজ শুরু করলে 1 মাসে শেষ করতে পারতেন, কিন্তু ইরান তো ওখানেই শেষ রাখেনি, সম্ভবত তারপরে আরও হামলা হয়েছে। তার মানে অস্তিত্ব রাখবে কিনা সেটা প্রশ্ন। এরকম অনেকগুলো। এরপরে বিমান ঘাঁটি, বহু সংখ্যক বিমান ঘাঁটি, এয়ারবেজ। ইরান যে হামলা চালাচ্ছে সেটা সিম্পলি টার্গেট করে হামলা চালাচ্ছে সেই সব জায়গায় যেখান থেকে মিলিটারি হামলা চালানো হচ্ছে ইরানের উপরে, বা যে সমস্ত প্রতিষ্ঠান বা সংস্থা বা ভবন স্থাপনা এই হামলার কাছে হেল্প করছে বা সংশ্লিষ্ট সেই সব জায়গায়। তার মানে বেসামরিক জায়গায় সাধারণত ইরান হামলা চালাচ্ছে না। তো ফলে দেখা গেছে যে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। এবং আমরা যতদূর খবর পাচ্ছি যে ব্যাকডোরে ইসরায়েল আমেরিকা বা ইউরোপকে দিয়ে বা বিভিন্ন মাধ্যমে ইরানকে যুদ্ধ থামানোর বা আলোচনায় ফেরার জন্য বলছে। কিন্তু দুটো দেশ এমন একটা অবস্থায় গেছে প্রকাশ্যে, যেখান থেকে তাদের কারোরই প্রকাশ্যে সরাসরি পিছিয়ে আসার সুযোগ নেই। আমি একটা বিষয়, যেহেতু আপনি রেডিও তেহরানে কাজ করেছেন, গুরুত্বপূর্ণ কাজ করেছেন, দীর্ঘদিন আপনি ইরানে ছিলেন, সেই প্রেক্ষাপটে আপনি অনেক জায়গা চিনেন, অনেক জায়গা বুঝেন। সেই অবস্থায় আপনি কিন্তু ইসরায়েলের অনেক ধ্বংসযজ্ঞর কথা বললেন, বিমান ঘাঁটি থেকে আরম্ভ করে তাদের অনেক প্রতিষ্ঠানিক ধ্বংস। ইরানে কি কি ধ্বংস হয়েছে? ইরানের উপরে হামলা হয়েছে, ইরানের 5টা বা 4টা হাসপাতাল ধ্বংস হয়েছে। আর ইরানের কিছু পরমাণু স্থাপনা হামলা করেছে নাতানজে, ফোর্দোতে। কিন্তু হামলার ক্ষয়ক্ষতির খবর যা আমরা পাচ্ছি তা বেসিক্যালি উপরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তার না এনরিচড ইউরেনিয়াম ধ্বংস হয়েছে, না তার সেন্ট্রিফিউজগুলো ধ্বংস করতে পেরেছে। অর্থাৎ এটা যেহেতু পাহাড়ের নিচেই এই সমস্তগুলো ধ্বংস করা যায়নি, যার কারণে আমেরিকার আরও শক্তিশালী বোমার প্রয়োজন এবং আমেরিকার ইনভলভমেন্টের প্রয়োজনের কথা বলা হচ্ছে। ইরানের যা আরও ক্ষতি হয়েছে বলতে যা শুনেছি, যে তারাও ইরানের যে সমস্ত ক্ষেপণাস্ত্র স্টোরেজ আছে বা যেখানে ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হয় বা সামরিক ঘাঁটি, এ সমস্ত জায়গায় হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিরূপণ করা যাচ্ছে না, বাট একথা বলতে পারছি তো আমরা যে ইরান ওই রকমের একটা প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে হামলার, ইসরায়েল যখন প্রথমে হামলা চালিয়েছে ইরান কিন্তু তখন একেবারেই কিছুই করতে পারেনি বলা যায়, পুরোপুরি মার খেয়েছে, এরকম একটা অবস্থা। তো এই অবস্থা থেকে বেরিয়ে এসে যখন ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের ত্রাহি অবস্থা যখন, তখন বোঝাই যাচ্ছে যে ইরানের সামরিক সক্ষমতার খুব একটা ঘাটতি ফেলতে পারেনি বা ঘাটতি সৃষ্টি করতে পারেনি। আপনি যেটা বলছেন এখানে তো যদি বলেন রাতের আধারে হামলা হয়েছে, তো একটা দেশের যে তাদের প্রতিরক্ষা সেটি তো খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে এখানে কি ইরানের গোয়েন্দার কোনো ব্যর্থতা আছে কি না? যে আপনি বলছিলেন মোসাদ সেখানে ঢুকে গিয়েছে, বা আমরা সবাই যেটা জানতে পাচ্ছি, তো ইরানের মধ্যে তাদের নিজস্ব আভ্যন্তরীণ শিয়া সুন্নি বা এটা সেটা অতি উগ্রবাদ এইসব কারণের জন্য কোনো তাদের নিজস্ব কোনো গোয়েন্দা ব্যর্থতা আছে কিনা? নিজস্ব গোয়েন্দা ব্যর্থতা এক বিষয়, আর শিয়া সুন্নি এগুলো হলো আরেক বিষয়। আপনি বুঝতে পারেন, যদি সুযোগ দেয় তাহলে দুটো বিষয় আমি ক্লিয়ার করি। আমি ইরানে থেকেছি যেহেতু, এবং আমি সুন্নি মুসলমান ছিলাম, সুন্নি বলতে প্রচলিত ব্যবস্থায় সুন্নি, সেই ক্ষেত্রে আমি খুব পরিষ্কার করে জানি যে ইরানে এই শিয়া সুন্নির দ্বন্দ্বটা একেবারেই জিরো পজিশনে নেই। এরকম দ্বন্দ্ব আমি দেখি না যে শিয়া সুন্নি। যেমন আমি সুন্নি হিসেবে থেকেছি, সেখানে অফিসে নামাজ পড়েছি, আমি আমার মতো করেই সব কিছু করেছি, কিন্তু কখনো এই কথা বলেনি যে তুমি সুন্নিদের মতো নামাজ পড়ো কেন আমাদের শিয়া দেশে থেকে, বা তুমি শিয়া হও না কেন। বড় জোর 2-1বার হয়তো জিজ্ঞেস করেছে, বেশিরভাগ ক্ষেত্রেই গাড়ির চালকরা সাধারণত জিজ্ঞেস করেছে, বা চলতি পথে হয়তো 2জন পথিক গাড়িতে উঠেছি, জিজ্ঞেস করেছে তুমি কোথাকার লোক, তুমি কি শিয়া না সুন্নি, হয়তো বড় জোর এতটুকু বলেছি সুন্নি। তবে ফার্সিতে বলে এবনা ধরে মুশকিল নিস্ত, মানে সমস্যা নেই, ব্যাপার না, ঠিক আছে মুসলমান তো, ব্যাস শেষ, এতটুকু। এবং তাদের সহনশীলতার মাত্রাটা আমি বোঝাচ্ছি। আমি যে শুধু সেখানে চাকরি করেছি তাদের থেকে বেতন বেশি ব্যাপারটা তা না, আসলে বাস্তবতা এরকম। অথচ ইরান হচ্ছে 95%-এর বেশি শিয়া অধ্যুষিত দেশ।
হ্যাঁ, কোথাও কোথাও শিয়া সুন্নির দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে, সেটা কিন্তু ইরানের শিয়া প্রভাবের কারণে যে সেই সুন্নিরা ক্ষতিগ্রস্ত হয় বা দ্বন্দ্বের শিকার হয়, নট দ্যাট। বরং দ্বন্দ্বটা সৃষ্টি করে সুন্নিরা, এই সুন্নিরা সৃষ্টি করে তারা তাদের মতো করে না, এদেরকে দিয়ে করানো হয়, যেটা আফগানিস্তানে করানো হয়, যেটা পাকিস্তানে করানো হয়, যেটা পাকিস্তানের ভেতর থেকে লোকজন ইরানের ভেতরে পাঠিয়ে নাশকতামূলক কাজ করানো। এরকম ইন্টারন্যাশনাল অ্যারেনাতে প্লেয়ার আছে না, গেম খেলে যারা, এরকম প্লেয়ার আছে। এবং আমেরিকা ইসরায়েল যেহেতু ইরানের ঘোষিত শত্রু, অতএব ইরানের ভেতর থেকে যদি কাউকে ক্ষতিগ্রস্ত করে দেওয়া যায়, তাহলে তার চেয়ে বেশি দুর্বল আর অন্য কোনোভাবে করা যায় না। এই জায়গা থেকে সুবিধা তো নেওয়ার চেষ্টা করে, বাট মোটা দাগে এবং ডেফিনেটলি বলা যাবে ইরানের শিয়া সুন্নির দ্বন্দ্ব এই অর্থে নেই যে অর্থে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষ দেখায়, বলে এবং বলানো হয়, এগুলো কিছুই নেই। আর গোয়েন্দা ব্যর্থতা আছে কিনা সেই প্রসঙ্গে যদি বলি, আসলে হ্যাঁ, ডেফিনেটলি গোয়েন্দা ব্যর্থতা তো বটেই, কিন্তু এইরকম ব্যর্থতা সব দেশেরই থাকে। আমেরিকা সুপার পাওয়ার, পৃথিবীর সবচেয়ে বেশি বড় শক্তিশালী সামরিক গোয়েন্দা, সব দিক দিয়ে, তাদের টেকনোলজি, তাদের রাজনীতি, তাদের অর্থনীতি, সব ক্ষেত্রেই তারা নাম্বার ওয়ান। বাট আমেরিকার ভেতরে কি নাশকতামূলক কাজ হয় না? প্রচুর। আমি TVN 24 কাজ করেছি টেলিভিশনে, তখন আমি স্টেট নিউজ করতাম। প্রতিটা স্টেটে, শহরে এত পরিমাণে মারামারি, কাটাকাটি, খুনোখুনি, হিউজ। তাদের গোয়েন্দা সংস্থা অভ্যন্তরীণ, CIA না হয়ে এখানে কাজ করে, তাদের অভ্যন্তরীণ গোয়েন্দারা কি করে ঠেকাতে পারেন? সম্ভব না। ইরানও একই অবস্থা। আমরা যদি ইরান ইসরায়েলের প্রসঙ্গে আসি, তাহলে ইসরায়েলের ভেতরেও তো তার গোয়েন্দা ব্যর্থতা আছে। এই যে কিছুদিন আগে নেতানিয়াহুর দপ্তরের যে এটাকে কি বলে, যে চিফ অফ স্টাফ, সম্ভবত তার অফিসের চিফ অফ স্টাফ, সেই তো গোয়েন্দা বৃত্তির অভিযোগে আটক হলো এই হামাস ইসরায়েল যুদ্ধ শুরু মনে 4-5 মাস 6 মাস আগে। কেমন হয়েছে? ইসরায়েলের একজন মন্ত্রী জেল খাটছেন এখন ইরানের পক্ষে গোয়েন্দা বৃত্তি করার জন্য। আর একটা তরতাজা আরও বেশি বড় উদাহরণ দিই, হামাসের মতো একটা সংগঠনের কিছু যোদ্ধা যখন ইসরায়েলের ভেতরে ঢুকে ঘন্টার পর ঘন্টা অভিযান চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, যাতে বেশিরভাগ মারা গেছে মোসাদ এবং ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যরা, এবং সেখানে প্রায় 100-র বেশি কর্মকর্তা লেভেলের মানুষ মারা গেছে। এটা কবেকার ঘটনা? এই যে 2023 সালের 7 অক্টোবর যখন ইসরায়েলে হামাস অভিযান চালালো, যেখান থেকে শুরু হলো, জি জি, সেইখানে মোসাদের সার্ভার পর্যন্ত নিয়ে গেছে হামাসের যোদ্ধারা গাজায়। মোসাদের সার্ভার, ক্যান ইউ ইমাজিন? যে মোসাদের গোয়েন্দা বৃত্তি এতটা শক্তিশালী, সেই মোসাদের সার্ভার নিয়ে গেছে হামাস যোদ্ধারা। এরকম ব্যর্থতা থাকে, একদম টু দ্য পয়েন্টে সবসময় সবার পক্ষে করা যায় না। এবং এটা হয় যে কারণে, সেটা হচ্ছে যে ধরুন আজকে ইসরায়েল যেহেতু টার্গেট করেছে ইরানকে, যে আমি এইভাবে কাজ করব, তার কিন্তু রাত দিন 24 ঘন্টার চেষ্টাই ওইটা। আর যেহেতু তার মাথায় কাজ করছে ওটা, সুতরাং সে যে কোনো সময় সফল হতেই পারে, সফলতা আসে। আমরা একটা বিরতি নিতে চাই, এবং বিরতির পর নিশ্চয়ই আমরা রাষ্ট্রপতি হুমায়ুন কবির রয়েছেন, তার কাছ থেকে আরো বিশ্লেষণ শুনবো। প্রিয় দর্শক, আমরা ইরান ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধে লাভ ক্ষতির হিসাব নিয়ে কথা বলছিলাম, এবং সে কথায় আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত, আন্তর্জাতিক বিশ্লেষক জনাব হুমায়ুন কবির, রেডিও তেহরানের সাবেক এডিটর হিসেবে কর্মরত বাংলাদেশি সাংবাদিক, এশিয়ান টেলিভিশনের হেড অফ নিউজ জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম। তারা দুজনেই আবার আমাদের ছোট্ট বিরতির পর একই আয়োজনে আমাদের সাথে উপস্থিত থাকবেন। প্রিয় দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইসমাইল মির্জা শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত, আন্তর্জাতিক বিশ্লেষক জনাব হুমায়ুন কবির রয়েছেন রেডিও তেহরানের কর্মরত সাংবাদিক, এশিয়ান টেলিভিশন হেড অফ নিউজ জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমরা বন্ধু সিরাজের কাছ থেকে কিন্তু অনেক বিশ্লেষণ শুনলাম, এবং তিনি একেবারে পাই টু পাই ইরানের কি ক্ষতি হয়েছে এবং ইসরায়েলের কি ক্ষতি হয়েছে, সর্বশেষ পরিস্থিতি তার বিবেচনায়, তার পর্যবেক্ষণে সেটি হচ্ছে মনে হচ্ছে যে ইরান যদিও প্রাথমিক পর্যায়ে কিছুটা হঠাৎ করে হোঁচট খেয়েছে, কিন্তু এখন তারা ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এই অবস্থার প্রেক্ষাপটে কিন্তু ট্রাম্প যে B-2 বোমারু বিমান পাঠানোর কথা যেটি বলেছিল, যেটি হচ্ছে গিয়ে একেবারে মাটির নিচ থেকে তারা পারমাণবিক স্থাপনাগুলো সেগুলো ধ্বংস করবার যে সক্ষমতার কথা বলা হয়েছে, এখন বিশ্ব কিন্তু আমরা দুভাগে বিভক্ত কিনা, দুদলমান কিনা, সেটি কিন্তু স্পষ্ট নয়। তারপর আমরা কিন্তু দেখেছি যে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা কিন্তু ইরানের পাশে আসে। যদি সত্যি সত্যি এই সংঘাতটা লেগে যায়, তাহলে ইরানের পাশে এখন যারা আছে বলে কিছুটা আশ্বাস দিয়েছে বা থাকবে, এতে কি তারা সক্ষমভাবে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারবে কিনা? সংক্ষিপ্ত জবাব হচ্ছে না।
তার কারণ হলো যে রাশিয়া তার নিজের ইউক্রেন যুদ্ধ নিয়ে তার ব্যস্ততা আছে, এবং পুতিন সাহেব দুদিন আগে বলেওছেন যে এটা ইরানের বিষয়, আমরা এর মধ্যে যাব না। তো এটা হলো রাশিয়ার অবস্থান। চীনারা সিজফায়ারের কথা বলছে, মরালি হয়তো নৈতিকভাবে হয়তো সাপোর্ট করছে ইরানকে, কিন্তু তারা আসবে না, ফিজিক্যালি তারা সক্রিয়ভাবে আসবে না। ভেনেজুয়েলা তো বহু দূরের দেশ। উত্তর কোরিয়া বলেছে যে হ্যাঁ আমরা সাহায্য করতে চাইবো, কিন্তু সাহায্য করার জায়গা তো লাগবে, কাজেই আমি একা তার পক্ষে করা সম্ভব হবে না। তো কাজেই এই মুহূর্তে বাস্তব অবস্থা হচ্ছে যে ইরানকেই ইসরায়েলের সাথে লড়তে হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে যোগ দেয় তাহলে চেহারাটা বদলাবেই, কারণ এইভাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাহরাইনে তার 7ম নৌঘাঁটির হেডকোয়ার্টার, কাতারে তার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিমান ঘাঁটি কাতারে, কুয়েতে তার ঘাঁটি আছে, ইরাকে তার ঘাঁটি আছে। এখন এর ফলে প্রায় 40,000 মার্কিন সৈন্য কিন্তু এখনও মধ্যপ্রাচ্যের এই বিভিন্ন দেশগুলোতে আছে, ঘাঁটি তার সামরিক ব্যবস্থাপনা আছে। আন্দাজ বা ধারণা হচ্ছে যে যদি মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করে তখন ইরান পাল্টা আক্রমণ করতে পারে। এখন পাল্টা আক্রমণ করলে সামরিকভাবে কতটা কার্যকর হবে তার চাইতে বড় যে রিপারকেশনটা হবে সেটা হচ্ছে পলিটিক্যাল রিপারকেশন ফর প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ যদি কোনো কারণে ধরেন 10 জন মার্কিন সৈন্য ক্ষতিগ্রস্ত হয় বা মার্কিন একটা ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, তার এই ক্ষতি, সামরিক ক্ষতির চাইতেও এর একটা প্রতিক্রিয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাবমূর্তি, তার ম্যান্ডেট, তিনি যে ম্যান্ডেট নিয়ে এসছেন ক্ষমতায় এবং তিনি যুদ্ধ বন্ধ করার ম্যান্ডেট নিয়ে এসছেন। এখন তার আমলে যদি নতুন করে যুদ্ধ শুরু হয় তাহলে সামরিক বিষয়ের চাইতে তার রাজনৈতিক বিষয় তার জন্য বেশি জটিল হয়ে পড়বে। সেটা কি ট্রাম্প গুরুত্ব দিবেন? দিচ্ছে তো, 2 সপ্তাহ পিছিয়ে দেওয়া মানেই তো আপনি স্ট্র্যাটেজি কিনা এখনো সে হতেও পারে সেটা, কিন্তু মনে হচ্ছে যে তিনি ধরেন G7 কানাডাতে G7 মিটিং থেকে আগে চলে এসছেন জরুরি সিদ্ধান্তের জন্য। তার অর্থ হচ্ছে যে তিনি একটা ধারণা নিয়ে এসেছিলেন, কিন্তু ওয়াশিংটন এসে তার ধারণার পরিবর্তন হয়েছে। এখনও তো ধরেন 2 সপ্তাহের মধ্যে 2-3 দিন গেছে, আরও তো বেশ 10 দিন সময় হাতে আসছে। কারণ এই 10 দিনে ব্যবস্থা কোন দিকে যায় তার উপর নির্ভর করে তিনি কী সিদ্ধান্ত নেবেন। তবে রাজনৈতিকভাবে তার ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যুদ্ধবিরোধী মনোভাব বাড়ছে, এটা একটা ইতিবাচক কথা। কিন্তু এখন কথা হচ্ছে যে ইসরায়েল এবং ইরান এখন কি কোন অবস্থায় কতখানি তারা যেতে পারে, কতক্ষণ যুদ্ধ করতে পারে, সেটা একটা বিষয়। কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধটা বিস্তৃত হয়ে গেলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ সেটা সামাল দেওয়া সম্ভব নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্র মানে। সেক্ষেত্রে দেখা গেল যে ট্রাম্পও আগালো না, আবার যেহেতু আমরা বুঝতে পারছি যে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া তারা আগালেই কতটুকু আগাবে বা উত্তর কোরিয়া আগালেও অত দূর থেকে কীভাবে আগাবে। যদি সে নিউট্রাল পজিশনে সবাই চলে যায় বা সবাই আসছি করে সাহায্যের কথা বলে, তাহলে কিন্তু এই যুদ্ধে ইরান এবং ইসরায়েলের মধ্যে কী অবস্থা হতে পারে? ইসরায়েলের উদ্দেশ্য ছিল যে তার ইরানের পারমাণবিক ব্যবস্থাপনাটাকে ধ্বংস করা। এখন এই মুহূর্তে তার যে সক্ষমতার লেভেল আছে তাতে যদি আজকে সিজফায়ার বা কালকে সিজফায়ার হয় তাহলে ইরানের এই পারমাণবিক সক্ষমতাটা হয়তো 10%, 15%, 20% ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এর ফলে ক্ষতিটা যেটা হবে সেটা হচ্ছে যে ইরান কিন্তু এতদিন পর্যন্ত যেহেতু তারা এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি যেটা আছে তার সদস্য, সেই কারণে ইরান স্পষ্ট ঘোষণা করছে যে আমরা এটা সামরিকীকরণের দিকে যাব না, অর্থাৎ পারমাণবিক অস্ত্র উৎপাদন তারা করবে না। তারা এই ইউরেনিয়ামকে শুধুমাত্র বেসামরিক কাজের জন্য ব্যবহার করবে। এখন এবারের আক্রমণের ফলে যে পরিবর্তনটা আসতে পারে সেটা হতে পারে যে ইরান এখন বুঝে গেছে যে আমার পারমাণবিক অস্ত্র ছাড়া আমার আর কোনো ডেটারেন্ট নাই। এই সিদ্ধান্তে যদি উপনীত হয় তাহলে তারা, যদি এখন যুদ্ধ বন্ধ হয় তাহলে তারা কোনো একটা সময় গিয়ে হয়তো সিদ্ধান্তে আসতে পারে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে। এবং সেটা যদি করে তাহলে বিপদ আছে। ইরান শুধু শেষ না, ইরান এটা করলে সৌদি আরব এটা করবে, সৌদি আরব এটা করলে টার্কি করবে, টার্কি এটা করলে ইজিপ্ট এটা করবে। অর্থাৎ নন প্রলিফারেশন রেজিম যেটাকে বলা হয়, যেটা দিয়ে এখনো পর্যন্ত অরিজিনালি 5টা দেশ এই পারমাণবিক অস্ত্রধারী ছিল, তারপরে
ইসরায়েল অঘোষিত পারমাণবিক শক্তি, পাকিস্তান, ইন্ডিয়া এবং শেষ পর্যন্ত এখন উত্তর কোরিয়া, এই কটা দেশই পারমাণবিক শক্তিধর দেশ। এখন এইটাকে, এই পারমাণবিক শক্তির বিস্তারটাকে রোধ করার জন্যই নন প্রলিফারেশন ট্রিটিটা করা হয়েছিল। এখন যদি ইরান সেই রাস্তায় হাঁটে, সৌদি আরব সেই রাস্তায় হাঁটে, তাইলে সেই নন প্রলিফারেশন ট্রিটির যে ধারণাটা, সেটা আর টিকবে না। তাইলে একটা অরাজক নতুন করে আবার একটা পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে, যেটা আবার আরেকটা বিপদ পৃথিবীর জন্য তৈরি হবে। তাহলে ওই যে নেতানিয়াহু তার যে ইরানের যে আক্রমণের বিষয়টা, যেটি রাতের আধারে করা হলো, তিনি কি ট্রাম্পের সাথে বা আমেরিকার প্রশাসনের সাথে কোনো সমঝোতা কথাবার্তা বলা ছাড়াই করেছে? না, নিশ্চয়ই কথা বলেছেন, তো ট্রাম্প নিজেই তাহলে কথা বলে থাকে, বিবৃতি দিয়ে বলা হয়েছে, মার্কো রুবিও বিবৃতি দিয়েছে। তাহলে যদি ওইটা বলে থাকে, তাহলে সে বলার পরেও ট্রাম্পের দুদুল্যমান অবস্থার কারণ কি? এই যে আভ্যন্তরীণ রাজনীতির কথা বলেছেন, রাজনীতি ইরানেরটা বলি। এবার ইরানের সমস্যাটা হচ্ছে, এখন ইরানের সামনে 2-3টা অপশন। ইসরায়েলিরা প্রথম বলেছিল, তারপর এখন একটু পিছিয়ে গেছে। সেটা হচ্ছে তারা প্রথম হচ্ছে পারমাণবিক যে ব্যবস্থাপনাটা আছে এটা ধ্বংস করা, যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র উৎপন্ন না করতে পারে। দ্বিতীয় হচ্ছে তাদের মিসাইল, যেটা তারা তো মিসাইল ছোড়ে ইসরায়েলের উপর, এই মিসাইল ইনফ্রাস্ট্রাকচারটা শেষ নষ্ট করা। আর তৃতীয় তারা বলছিল রেজিম চেঞ্জ, সরকার পরিবর্তন ইরানে। তো এখন মনে হয় সরকার পরিবর্তন থেকে সরে আসছে। মিসাইল ব্যবস্থাপনাটা ক্ষতিগ্রস্ত ইরান, এটা সত্যি কথাই। যদি মিসাইল এখনও মারছে ইসরায়েলের বিরুদ্ধে, কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পারমাণবিক স্থাপনাগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ইরানের সামনে এখনও তো কূটনৈতিক আলোচনা চলছে। গতকাল যেটা বললাম যে জেনেভাতে ইউরোপিয়ান E3 বলা হয়, ইউরোপের 3টা দেশ, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স, ওরা বসছিল, প্লাস ইউরোপিয়ান ইউনিয়নের যিনি ফরেন পলিসি চিফ বসেছিলেন। এবং আগামী দিনেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এখন ইরান কোন জায়গায় কনসেশন দেবে তার উপর নির্ভর করে। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ইরানকে যে 0 ইউরেনিয়াম এনরিচমেন্ট, 0, তোমার আর এনরিচ করতেই পারবে না, এটা হচ্ছে একটা। আর যদি তাতে রাজি না হয়, তাহলে এটাকে ইরান থেকে তারা সরিয়ে নিয়ে যেতে চায়, বাইরে নিয়ে যেতে চায়। ইরান এতে রাজি না। এবং এটার উপরে কিন্তু আছে। এখন ইরান যদি ধরেন এনপিটির আওতায় 3.6% বোধহয় এনরিচমেন্ট করতে পারে, ইরান যদি এইটুকু বজায় রাখতে পারে আর সরকারটা টিকে থাকে, তাইলে আমি মনে করবো যে ইরান জিতে গেছে। জি হ্যাঁ, আমি আবার ফিরব। আমরা যেটা বলছিলাম যে আসলে এই যুদ্ধ অবস্থা থেকে ফিরে আসার কোনো সুযোগ আছে কিনা, এবং সেই সুযোগ থাকলে আসলে এই সুযোগটার জন্য প্রথমে কার দিক থেকে দুর্বলতা প্রকাশ পাবে বলে মনে হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই চলমান অবস্থার ভেতরে যে যুদ্ধ থেকে ফিরে আসার অবস্থা আছে কিনা, যুদ্ধ থেকে ফিরে আসার অবস্থা আসলে এই মুহূর্তে কারণ নেই। পয়েন্ট অফ নো রিটার্ন বলতে যেটা বোঝায়, সেইখানে পৌঁছেছে ইসরায়েল, আমেরিকা, ইরান দুটোই। কারণ হচ্ছে কি, স্যার বলেছেন একটু আগে, আমি আবারও আরেকটু লম্বা করি, ইলাবোরেট করি। সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধের ভেতর দিয়ে যদি স্বাভাবিকভাবে যুদ্ধটা যায়, অর্থাৎ যুদ্ধের ভিতর দিয়ে যদি এর পরিণতি নির্ধারিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যে কি টিকে থাকবে, কার প্রভাব প্রতিপত্তি থাকবে, এই সমস্ত অনেক কিছু নির্ধারিত হবে এখানে। যদি এই যুদ্ধে ইরান হেরে যায়, তাহলে তার সরকার পরিবর্তন হবে, তার ইসলামী শাসন ব্যবস্থায় পরিবর্তন হবে, তার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা যাবে কিনা সেটা প্রশ্ন থাকবে যদি ইরান হেরে যায়। আর ইসরায়েল যদি হেরে যায়, তাহলে ইসরায়েলের অস্তিত্বই থাকবে কিনা মধ্যপ্রাচ্যে, সেটার প্রশ্ন এসে যাবে। কারণ ইসরায়েল হারা মানে কিন্তু আমেরিকার সাপোর্ট 0 হয়ে যাওয়া, বা আমেরিকাও হেরে যাবে সেটাও ধরে নেন, বা পশ্চিমা জগৎ হেরে যাবে ধরে নেন। তার মানে ইট উইল বি এ ভেরি বিগ চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড অ্যারেনা। কেমন? সেক্ষেত্রে ইসরায়েল হেরে যাওয়া মানে ইসরায়েলের অস্তিত্ব থাকবে কিনা মধ্যপ্রাচ্যে, সেটার প্রশ্ন আসবে। এই রকম জায়গা থেকে একদম পরিষ্কার হচ্ছে যে ইরান এবং ইসরায়েল দুই পক্ষেরই কার্যত অস্তিত্বের প্রশ্ন। অস্তিত্বের প্রশ্ন যেখানে, সেখানে আর কারোর ফিরে আসার কোনো সুযোগ নেই। শুধুই মাত্র এক জায়গা থেকেই ফিরতে পারে, যদি কোনো খুব শক্তিশালী পক্ষ এসে
এই যুদ্ধের ব্যাপারে, বন্ধের ব্যাপারে মধ্যস্থতা করে। আমেরিকার এই মধ্যস্থতা করার যোগ্যতা আর নেই এখন, বিকজ সে একটা পক্ষ, এখন যুদ্ধের একটা পক্ষ। কারণ তাকে জানিয়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে, তার মানে আমেরিকা ইসরায়েলকে অনুমতি দিয়েছে, তাই হামলা চালিয়েছে। অতএব কার্যত আমেরিকা ইসরায়েলের পক্ষ এবং ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দিয়ে, বুদ্ধি পরামর্শ, গোয়েন্দা সহযোগিতা, অস্ত্রের সহযোগিতা সবকিছু দিচ্ছে। অতএব আমেরিকা এখানে পক্ষ, মধ্যস্থতা করার যোগ্যতা তার নেই। মধ্যস্থতা করতে পারে রাশিয়া এবং চীন এখানে, আবার ইউরোপীয় ইউনিয়নও করতে পারে, বিকজ তাদের সাথে একটা আলোচনা হয়েছে। যদিও ফ্রান্স বলছে খুব স্ট্রংলি যে এই যুদ্ধের জন্য ইরান দায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করাটা ইসরায়েলের অস্তিত্বের স্বার্থে ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে ফ্রান্সও খানিকটা পক্ষ নিয়েছে ইসরায়েলের। তারপরেও ইউরোপীয় ইউনিয়ন অ্যাজ এ হোল হয়তো মধ্যস্থতাকারীর ভূমিকায় নামতে পারে, চীন এবং রাশিয়াও নামতে পারে। এর কোনো শক্তি বা সম্মিলিত শক্তি যদি এই যুদ্ধ বন্ধের চেষ্টা করে এবং সেটা যদি সফল হয় সেই প্রচেষ্টাটা, তাহলে এই যুদ্ধ বন্ধ হতে পারে। তাছাড়া এই যুদ্ধ বন্ধের আমি আপাতত কোনো সুযোগ এবং সম্ভাবনা দেখছি না। জি, আমরা আবার একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা কথা বলছিলাম ইরান ইসরায়েল যুদ্ধের লাভ ক্ষতির হিসাব নিয়ে। আমাদের সাথে সাবেক রাষ্ট্রদূত জনাব হুমায়ুন কবির, সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম রয়েছেন। আমরা একই আলোচনায় এই দুজন অতিথিকে নিয়ে আবারও অল্প কিছুক্ষণ বিরতির পর ফিরে আসছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। আমরা ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলছিলাম এবং কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন সাবেক রাষ্ট্রদূত, আন্তর্জাতিক বিশ্লেষক জনাব হুমায়ুন কবির রয়েছেন রেডিও তেহরানের সাবেক এডিটর হিসেবে কর্মরত বাংলাদেশি সাংবাদিক, এশিয়ান টেলিভিশনের হেড অফ নিউজ জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আমরা শেষ বিরতির আলোচনায় আমরা আসতে চাই। আসলে যুদ্ধ পরিস্থিতির মধ্যে কিন্তু প্রত্যেকটা দেশের আভ্যন্তরীণ যে জনগোষ্ঠী, তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া থাকে। আমরা যদি এই যুদ্ধটাকে বিশ্লেষণ করি, ইরান এবং ইসরায়েল উভয় দেশের জনগণ এই যুদ্ধটাকে তারা কীভাবে দেখছেন, যদি ভিন্ন ভিন্নভাবে বলি, ইরানের জনগণ কীভাবে দেখছেন বা ইসরায়েলের জনগণ কীভাবে দেখছেন? গতকালই একটা ইসরায়েলে একটা মানে সার্ভে হয়েছে, 83% ইসরায়েলিরা সরকারের এই পদক্ষেপকে সমর্থন করছেন। তার অর্থ হচ্ছে করছেন, হ্যাঁ, ইসরায়েলে নেতানিয়াহুর জনপ্রিয়তা কিন্তু বেড়ে গেছে এই কারণে। গাজার ক্ষেত্রে তার জনপ্রিয়তা কমে গিয়েছিল, 30%-এর কাছাকাছি নেমে এসেছিল, এখন কিন্তু আবার ইরানের কারণে অনেক উপর উঠে এসছে। তার কারণ হলো ইরানিরা যেমন মনে করে যে ইসরায়েল তাদের প্রধান শত্রু, ইসরায়েলিরাও কিন্তু প্রায় সবাই মনে করে যে ইরান আমার প্রধান শত্রু। তো কাজেই যেহেতু তারা একে অপরকে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করে রেখেছে, তো ইসরায়েলের এই আক্রমণের পেছনে একটা বড় জনসমর্থন আছে। এটা হলো ইসরায়েলের ভেতরকার কারণ। তার অর্থ হচ্ছে যে রাজনৈতিক বিবেচনা যদি করেন, তাহলে সেটা ইসরায়েলের সরকারের এই আক্রমণের, এই আক্রমণাত্মক ভূমিকাটার একটা বড় সমর্থন আছে। ইরানের ভেতরে তো এরকম কোনো গবেষণা বা এরকম সার্ভের কোনো ব্যবস্থা নাই। তবে আমার কাছে যেগুলো ব্লিপস, অর্থাৎ মানুষের ব্যক্তিগত মতামত থেকে এবং তার ভিত্তিতে যদি আমরা বলি, তাহলে ইরানে মত পার্থক্য আছে। অর্থাৎ ইরানের ভেতরে এই ইসলামী ব্যবস্থা যেটা আছে, তার বিপক্ষে মানুষ আছে, এটা সত্যি কথাই। তারা এই সরকারকে সমর্থন করে না, কিন্তু তারা ইসরায়েল যখন আক্রমণ করেছে, তখন তারা কিন্তু ইরানের মর্যাদা বা জাতি হিসেবে মর্যাদা প্রতি তারা সমর্থন দেন। যেমন তেহরানে কিছুদিন আগে আমরা মিডিয়াতেই এসছে, একটা এলাকা থেকে সকলেই চলে গিয়েছেন, একজন বয়স্ক মানুষ এখানে আছেন, তাকে বলছে এসে যে আপনি যাবেন না, বললেন আমি যাব না, আমি ইরানের সরকারকে সমর্থন করি না, কিন্তু ইরানের আত্মসম্মান, ইরান আক্রান্ত হয়েছে, আমি মনে করি এটা আমার দায়িত্ব এখানে থেকে এটা রক্ষা করা। তার অর্থ হচ্ছে যে এটা আমার কাছেও মনে হয় যে সরকার একটা, এখানে সরকার নিয়ে মানুষের মধ্যে বিভেদ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু একটা দেশ যখন আক্রান্ত হয় তখন কিন্তু আবার অনুভূতিটা ভিন্ন হয়। তো সেই বিবেচনায় আমার ব্যক্তিগত ধারণা, বাইরে থেকে যেটুকু বুঝছি, সিরাজ ভাই তো ভালো বলতে পারবেন, ইরানের মানুষের মধ্যে এখন জাতীয়তাবাদ বা জাতীয়তা বোধটা এখন আবার নতুন করে উজ্জীবিত হবে, এবং সেটা হলে কিন্তু ইরান প্রচণ্ড শক্তি অর্জন করতে পারে। আমরা সেটা ইরান যুদ্ধ যখন হয় তখন আমরা দেখেছি যে যুদ্ধের প্রথম দিকে কিন্তু ইরাকিরা অনেক জায়গা দখল করে ফেলেছিল, পরে
হিউম্যান ওয়েভ, অর্থাৎ মানুষ দিয়ে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে এই ইরাকিদেরকে ঠেলে নিয়ে গেছে সীমান্ত পর্যন্ত। তো কাজেই ইরানিদের মধ্যে যদি এই চেতনা, জাতীয়তাবাদটা বা জাতীয়তা বোধ তৈরি হয়, তাহলে কিন্তু এটা বেশ শক্তিশালী একটা শক্তি হিসাবে তারা দেখাতে পারবে বলে আমার আন্দাজ। যে আমি বন্ধু সিরাজ ইসলামের কাছে আসবো। আমি আরেকটা বিষয় একটু জানি, যদি আমরা ইরানি যোদ্ধা বা আমরা যারা যুদ্ধক্ষেত্রে করে, নিশ্চয়ই এটি অর্ডার, এটা তো সেনাবাহিনীর নিয়ম বা প্রতিরক্ষা বাহিনীর নিয়ম, তো এর মধ্যে কাদেরকে মনে হয় যে সাহসী বলে মনে হয়, যারা কমান্ড শোনার সাথে সাথে যারা আক্রমণে ঝাঁপিয়ে পড়তে পারে বেশি কাদের মধ্যে মনে হয় যে যুদ্ধ অবস্থা বা তাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় কোনটা, ইসরায়েল বা ইরানের মধ্যে কাদের মধ্যে এই মনোবলটা বেশি? ইরানিদের মধ্যে এটা বেশি থাকবে, কারণ তারা তো তাদের মধ্যে একটা জাতীয়তাবাদ বা জাতীয়তা বোধ যদি বলেন, তার সাথে একটা ধর্মীয় অনুভূতি কিন্তু এর সাথে জড়িত আছে। তো ধর্ম কিন্তু মানুষকে মানে খুব স্ট্রংলি মোটিভেট করে। তো কাজেই সেখানে যদি ধর্ম এবং জাতীয়তাবাদ দুইটা যদি একসাথে হয়, নিশ্চিতভাবে এটা ইসরায়েলেও আছে। ইসরায়েলেরা তারা নিজেতে মনে করে যে তাদের ইসরায়েল হচ্ছে জুস বা ইহুদিদের একমাত্র বাসস্থান, কাজে যে কোনো মূল্যে এটাকে রক্ষা করতে হবে। তো দুই দিকেই কিন্তু এটা আছে। তবে আমার কাছে ধরেন ইরাক ইরান যুদ্ধের প্রেক্ষাপট যদি বিবেচনা করি, ধরেন 10 বছর 12 বছর উপর হয়ে গেল এই যে ওয়েস্টার্ন স্যাংশনের নিচে ইরানিরা আছে, সার্ভাইভ তো করে যাচ্ছে। তো কাজে সেই দিক থেকে, স্টেমিনার দিক থেকে আমার ধারণা ইরানিদের স্টেমিনা বেশি। তারা সক্ষমতা তৈরি করতে পারে, যেহেতু স্যাংশনের কারণের জন্য নিজেরা পণ্য উৎপাদন করা, তারা দেখাচ্ছি তারা। এবং আমি কাজ করে যেটা বুঝেছি, ইরানিরা অত্যন্ত পেশাদার, উঁচুমানের পেশাদার। জি মিস্টার সিরাজ, আমরা যেহেতু আমরা একটা ধর্মীয় বিষয় নিয়ে আসলাম এবং এখানে বুঝতে পারলাম যে ইরানের মধ্যে জাতীয়তাবাদ যে চেতনা, সেটি হবে ধর্মীয় একটা অনুভূতি রয়েছে, এবং যখন ইরানের প্রশ্ন আসছে তখন কিন্তু তাদের মধ্যে শিয়া সুন্নি বা অন্য যে ভেদাভেদ থাকবে না সেটা এখানে আসে। এখানে একটা বিষয় আমরা বিশ্ব গণমাধ্যমে কিন্তু ইরানের নারীদের অধিকার নিয়ে আমরা মাঝে মাঝে নানা রকমভাবে নানা বিশ্লেষণ দেখতে পাই। আপনি যেহেতু একেবারে ইরানের অভ্যন্তরীণ ছিলেন, ইরানটাকে দেখে এসেছেন, দীর্ঘদিন কাজ করেছেন, আপনার অভিজ্ঞতা কি বলে আসলে এটি কতখানি আসলে আমরা যা দেখি তা কিনা, নাকি আসলে বিশ্ব মিডিয়ার বা পশ্চিমা মিডিয়ার এগুলি এক ধরনের প্রোপাগান্ডা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি আসলে আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি আপনার সাথে। সেক্ষেত্রে এই আলোচনাটা খুব চমৎকার হবে বলে আশা করি। ইরানের আপনি বাজারে যাবেন, সরকারি বাজার, সেখানে দোকানপাট পরিচালনা করছে, বিক্রি করছে নারীরা। ক্রেতা পুরুষের চেয়ে নারী বেশি, কম না। ধরুন সুপার শপে যাবেন, ম্যানেজারিয়াল পোস্টে কর্মী হিসেবে, তারপরে কাউন্টারে টাকা পয়সা গুনে হিসাব করে নেয়ার জায়গায় প্রচুর সংখ্যক পুরুষের চেয়ে নারী বেশি। আমি যে রেডিও টেলিভিশনে আইবিতে যে কাজ করেছি, সেখানে প্রচুর সংখ্যক নারী। এবং এই যে যেদিন হামলাটা হলো, ইরানের টেলিভিশন ভবনে যে হামলাটা হলো, তখনও কিন্তু প্রেজেন্টার ছিলেন নারী। ব্যাংকে যান, বিমা অফিসে যান, আপনি এয়ারপোর্টে যান, বিভিন্ন পর্যায়ে নারীরা কাজ করছে। ইরানের সেনাবাহিনীতে নারীরা রয়েছে, বিমান বাহিনীতে রয়েছে, সব জায়গায় নারী রয়েছে। কেমন? তো কাজের অধিকারটা তো সবচেয়ে বেশি। অধিকার বলতে যখন আমরা মিন করি, তখন তার সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে ঘরে ভেতরে আটকে রাখা, এইটা হচ্ছে অধিকার না দেয়া। অধিকার তো আছে, প্রচুর অধিকারের। আমি তো মানে ঘাটতি কোথাও দেখলাম না। কোথায় অধিকার নেই বলে তারা বলে, যেটা ইরানের নারীদের মাথায় একটা স্কার্ফ দেওয়া হয়েছে। যে ইরানে যখন ইসলামী বিপ্লব হয়েছে, যেহেতু সেখানে তাদের মতো করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করেছে, তো ইসলামী শাসন ব্যবস্থা মানে কোরআনের আইন। তো কোরআনে যেহেতু নারীদের মাথায় স্কার্ফ দেওয়ার জন্য একটা আদেশ আছে, সেই স্কার্ফটুকু দেওয়ার ব্যবস্থা করেছে। বাট মজার ব্যাপার হচ্ছে, আমরা টেলিভিশনে যে নারীদেরকে যতটা হিজাব মেনটেন করতে দেখব, তেহরান শহরে বা অন্যান্য শহরে আপনি নারীদেরকে এইভাবে হিজাব মেনটেন করতে দেখবেন না। এবং তা নিয়ে সরকারের কোনো আপত্তিও নেই খুব একটা। অর্থাৎ
সামনে থেকে অনেকটা চুল বেরিয়ে থাকে, পিছন থেকে চুল ঝুলে রয়েছে নারীদের, জাস্ট ছোট একটা স্কার্ফ কেউ দিচ্ছে, কেউ আবার পুরো হিজাব করছে, আবার লম্বা বোরখাও কেউ পরছে, কেউ শার্টের মতো একটা বোরখা পরছে, জাস্ট নিচে হয়তো একটা টি শার্ট পরা আছে একজন নারীর, তার উপরে জাস্ট একটা শার্টের সাইজের একটা বোরখা, এটাকেও বোরখা পরবে। অর্থাৎ মেইন যে পর্দার যে প্রশ্নটা, সেটা শুধুমাত্র মাথার উপরে চুল যাতে নারীদের না দেখা যায় সেটা ঢেকে রাখার ব্যবস্থা, নাথিং এলস। এছাড়া আমি ইরানে এমন কোনো কার্যক্রম, এমন কোনো পদক্ষেপ দেখিনি যেখানে নারীর অধিকার নষ্ট হতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে কি, ইরানি সমাজে নারীদের প্রাধান্য বেশি, পরিবার প্রথা যেটা, সেখানে নারীরা কন্ট্রোল করে পুরুষদের, এটা বাস্তবতা। সমাজ নাকি যে মাতৃকেন্দ্রিক সমাজ, মাতৃতান্ত্রিক সমাজ না হলেও নারীদের প্রাধান্য বেশি, সেটা নারীদের প্রাধান্য বেশি। এবং আমি আপনাকে আর একটা কথা বলি, নারীদের অধিকার, এটাও যদি নারীর অধিকারের প্রশ্ন আসে, এটাও হয়তো আলোচনা হতে পারে। ইরানের, আমি বিশেষ করে রাজধানী তেহরান শহরের কথা বলতে পারি, বা অন্যান্য বড় বড় যত শহর আছে, কোনো শহরে কোনো বাসায় সকালবেলায় নাস্তা তৈরি করে না কোনো নারীরা। আচ্ছা, না, সব রুটি তৈরি হয় দোকানে, গরম গরম রুটি নিচ্ছে নারী, পুরুষ, ছেলে মেয়েরা যাচ্ছে লাইন ধরে, ওখান থেকে রুটি নিচ্ছে, পয়সা দিচ্ছে, খুব নাম কস্তে, গভর্নমেন্ট সাবসিডি দেয় রুটিতে, নিচ্ছে। দোকানে পনির আছে, মধু আছে, জেলি আছে, তারপরে জ্যাম আছে, তারপরে বাটার আছে, দুধ আছে, এই ধরনের বিভিন্ন রকম জিনিস। এবং সবজি, সবজি ফলের দোকানে সেখানে বিভিন্ন রকমের ফল আছে, এবং প্রচুর পরিমাণে ঘাস লতা পাতা সালাদ হিসেবে খাওয়ার জিনিস আছে, এগুলো সব কিনে নিয়ে আসছে, এবং এগুলো দিয়েই সকালের নাস্তা শশা সহ। কেমন, কোনো নারী সকালবেলায় কোনো নারীকে কষ্ট করে ঘুম থেকে উঠে রুটি বানিয়ে পরোটা বানিয়ে খাওয়াতে হয় না কাউকে। তার মানে তারা হোটেল থেকে নিয়ে বাসায় খায়, হোটেল না, জাস্ট রুটির দোকান এবং ফ্রেশ জিনিস নিয়ে খাচ্ছে বাসায়, সব রেডিমেড। রুটিটা খাবে, তার তরকারি বা ডালটা বা কিছু রান্না আসলে আমরা যেটা ভাবি যে সেখানে নারীদেরকে দমিয়ে রাখা, সম্পূর্ণভাবে মিথ্যা প্রচারণা। কিন্তু বিষয়টা হচ্ছে যে সেখানে ম্যানেজারের পোস্ট থেকে বড় বড় জায়গাগুলোতে নারী কাজ করছে। শুধু বিমানবন্দরে আপনি গেলে, বিমানবন্দরে গেলে প্রচুর সংখ্যক নারী বিমানবন্দরে যে বেল্টে মালামাল দিচ্ছেন, তারপর আপনি পাসপোর্ট এন্ট্রি করছেন, কাগজপত্র যা কিছু দেখছেন, সমস্ত সব জায়গায় নারী পুরুষ একদম পাশাপাশি বসে, নারী সেপারেটলি কাজ করছে, একদম পাশাপাশি বসে, কোনো সমস্যা নেই, জাস্ট মাথায় একটা স্কার্ফ দিতে হবে, এতটুকু, নাথিং এলস। জি, নিশ্চয়ই। আমরা শেষ মুহূর্তে আলোচনায় যারা হুমায়ুন কবির একটু আসতে চাই। আসলে এখন শেষ অবস্থাটা আসলে আমরা কি দেখতে পারি? আমরা যেটা বাংলাদেশে, আমাদের যদিও বাণিজ্য মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারা ভিন্ন ভিন্নভাবে বলেছেন যে বাংলাদেশে এখনও এর এফেক্ট এসে পড়েনি। যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয়, যেমন আমরা মধ্যপ্রাচ্যে কিন্তু অনেক কর্মী প্রেরণ করে, আমাদের অভিবাসন প্রক্রিয়ার সাথে কিন্তু মধ্যপ্রাচ্য জড়িত, সেই ক্ষেত্রে আমাদের কি কি ধরনের আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারি, বিশেষ করে আমাদের এই বিদেশি জনশক্তি প্রেরণের ক্ষেত্রে? যুদ্ধ যদি সম্প্রসারিত হয় তাহলে বিপদটা আমাদের বাড়বে, আর নয় যদি এই ইসরায়েল এবং ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকে, চ্যালেঞ্জ আছে একটু, তবে সেটা সীমিত। কিন্তু যদি কোনো কারণে এটা মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করে এবং সেই প্রেক্ষাপটে যদি উপসাগরীয় অঞ্চলে যুদ্ধটা ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের জন্য অনেক অনেক পর্যায়ে বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। যেমন ধরেন, প্রথম যেটা হবে সেটা হলো যে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশগুলোতে আমাদের কর্মী ভাইরে বোনেরা আছে। এখন যদি কোনো কারণে ওখানে যুদ্ধের মানে বিস্তার ঘটে, তাহলে এই মানুষগুলো বিপদগ্রস্ত হবে। তো বিপদগ্রস্ত হওয়ার দুইটা দিক, একটা হচ্ছে যে আপনার রেমিটেন্স এফেক্টেড হবে, প্লাস এই লোকগুলোকে ওখান থেকে সরিয়ে আনবার জন্য আমাদের পয়সা খরচ করতে হবে, কারণ ওদের নিরাপত্তা তো নিশ্চিত করতে হবে। তো এটা আমাদের এই মানব সম্পদের উপর একটা আঘাত করতে পারে। ধরেন এখন যদি ওই রকম অবস্থা হয়, তাহলে হরমুজ প্রণালী নিয়ে কী হবে, ইরানের ভূমিকা কী হবে, এটাও কিন্তু অনিশ্চিত। কারণ ইরানের যদি একেবারে পিঠ থেকে যায় দেয়ালে, তাহলে ইরান কিন্তু তখন ডেসপারেটলি অনেক কিছু কাজ করতে পারবে, চেষ্টা করবে। তো হরমুজ প্রণালী যদি কোনো কারণে বন্ধ হয় বা স্বাভাবিক প্রক্রিয়া বজায় না থাকে, সেখানে কিন্তু আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট এফেক্টেড হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কারণ আমাদের যে
ইউরোপ এবং আমেরিকাতে যে আমাদের গার্মেন্টস যায় সেটা কিন্তু এই বেশিরভাগই যায় এই নৌপথে এবং এই রাস্তা দিয়ে যায়। তো সেইটা এবং আমার ধারণা তেল গ্যাস দুটোই তো আমরা বাইরে থেকে আমদানি করতে হয়। অনিশ্চয়তা হলে তেল গ্যাসের দাম বাড়তে থাকবে, এমনিই আমরা চাপে আছি, তেল গ্যাসের দাম আরও বাড়লে তো আমাদের উপর চাপটা আর একটু বাড়বে। তো কাজে আমাদের জন্য, আমাদের মতো দেশগুলোর জন্য এই যুদ্ধের বিস্তারটা আমাদের জন্য একটা বহুমুখী জটিলতা তৈরি করবার আশঙ্কা কিন্তু আছে। আমাদের কিছু করার নাই, কিন্তু আমরা এই শুধু সাবধানতা অবলম্বন করতে পারি। বাংলাদেশের সরকার বিশেষ করে যারা আমাদের ভাই বোনরা ওখানে আছে তাদের নিরাপদ রাখবার জন্য হটলাইন খুলছেন, দূতাবাসগুলি তাদের সাথে যোগাযোগ রক্ষা করছে। এই পর্যন্ত আমরা উদ্যোগ নিতে পেরেছি এখনো পর্যন্ত। জি, মিস্টার সিরাজ, একেবারে শেষ 30 সেকেন্ডে কোনো বিশ্লেষণ, শেষ 30 সেকেন্ডে আমরা সর্বশেষ পরিস্থিতি নিয়ে যদি বিশ্লেষণ থাকে কিছু একটা। সর্বশেষ পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রশ্ন মানুষের সামনে ঘুরপাক খাচ্ছে দুটো, একটা যে ইরানের হাতে পরমাণু অস্ত্র আছে কিনা, আর ট্রাম্প হামলা চালাবে কিনা। ট্রাম্প হামলা চালাবে কিনা একেবারে এটা প্রেডিক্ট করা যাবে না, আনপ্রেডিক্টেবল প্রশ্ন। হামলা চালাতেও পারে, নাও পারে। তবে এর 90% বা 80%, 50%, 40% এমন করে বলা টাফ। এটা একটা প্রশ্ন, খুবই আনপ্রেডিক্টেবল। আর ইরানের হাতে পরমাণু অস্ত্র আছে কিনা সেই জায়গায় আমি একটা ছোট্ট কথা বলে শেষ করি। সেটা হচ্ছে যে চমৎকার ব্যাপার হচ্ছে যে ইসরায়েল ইরান যখনই সংঘাত শুরু হচ্ছে তখনই ইরানে ভূমিকম্প হচ্ছে, এবং সেই ভূমিকম্পটা হচ্ছে সেমনান প্রদেশে, একই জায়গায় প্রত্যেকবারই সেমনান প্রদেশেই ভূমিকম্প হচ্ছে। যেমন গতকাল হয়েছে অক্টোবরে যখন ইরান ইসরায়েল সংঘাত হয়েছে তখনও কিন্তু সেমনান প্রদেশে ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প ডেফিনেটলি মিনিংফুল। মানে কারণ কি মিনিং বলতে, মানে সেখানে এটা মানে হচ্ছে আমি বলতে তো চেয়েছি পরিষ্কার তো, যে যখন সংঘাত হচ্ছে তখন ইরানে সেমনান প্রদেশে ভূমিকম্প হয়, মানেটা কি? এর মানে হচ্ছে যে সামথিং ইজ রং দেয়ার, আই থিংক। তার মানে ইরানের একটু যোগ করে দিই, আজকে ইরানের দিক থেকে একটা কথা বলা হয়েছে, অল অপশনস। তারা এখন অল অপশনস মানে তারা, অল শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং উনি যে কথাটা বললেন, অল বলতে কি বোঝায়? স্যার আমি একটু এই জায়গায় যদি আপনি বলতে চান আমি বলি একটু স্যারের কথা আমি আরেকটু পরিষ্কার করে বলি। ইরান পরিষ্কার করে বলেছিল সংঘাতের আগে যে শত্রুরা আমাদের বিরুদ্ধে, তাদের ভাষায় আমাদের বিরুদ্ধে যেভাবে আগ্রাসন চালাবে, যা দিয়ে আমরা তাই দিয়ে সেইভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলব, পাল্টা প্রতিশোধ নেব, জবাব দেব। সেক্ষেত্রে ইরানকে এটা পরিষ্কার করে মাথায় রাখতে হচ্ছে যে ইসরায়েল এবং আমেরিকার হাতে কি আছে এবং কি তাদের শক্তি, অতএব তাদেরকে জবাব দিতে হলে তার সক্ষমতা সেইভাবে অর্জন করতে হচ্ছে। দিস ইজ মাই ক্লিয়ার স্টেটমেন্ট। অল অপশনস এর কথা বলছেন, যেটি বললো শেষ করতে চাই আপনার কাছ থেকে। না, অল অপশনস মানে তো আমরা এনিথিং ক্যান। ইরানের কাছে যে অপশনের কথা বলা হচ্ছে, যে ইসরায়েল এবং আমেরিকার যেটি থাকবার কথা বলা হচ্ছে, সেটি নিশ্চয়ই ইরানের কাছে আছে বলে এটা বলা যাচ্ছে না। না, এটা না কোনো জবাব দেওয়া যাচ্ছে না। এখন ইসরায়েল যদি বা আমেরিকা যদি ইরানকে কোণঠাসা করে ফেলে, বা ইসরায়েল যদি তার ইরানকে ধ্বংস করার জন্য এমন কোনো অস্ত্র ব্যবহার করে যেটা পাল্টা জবাব ইরানকে দিতে হবে, তখন হয়তো সেটা টের পাওয়া যেতে পারে। কিন্তু এটা সিগনিফিকেন্ট আমার কাছে এই অল শব্দটা, অল অপশনস মানেটা কি। জি হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা শেষ করতে চাচ্ছি, এবং ইরান ইসরায়েল এই সংঘাত বর্তমান বিশ্ব পরিস্থিতিকে একটা টালমাটাল অবস্থায় ফেলবার যে সংখ্যা তৈরি করেছে, সেই সংখ্যা মুক্ত বিশ্ব হোক এবং সেই সংখ্যা মুক্ত বাংলাদেশ হোক, এই প্রত্যাশা করছে। এবং একই সাথে আমাদের আজকে যে দুজন অতিথি, সাবেক রাষ্ট্রপতি জনাব হুমায়ুন কবির এবং প্রিয় সাংবাদিক এশিয়ান টেলিভিশন হেড অফ নিউজ জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আমাদের ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।